আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে দেশটির 22তম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে। তার পদত্যাগের ইস্যুটি চাঙ্গা হওয়ার শুরুতে কেন রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরলেন সে আলোচনাটাই ছিল মুখ্য। আর পদত্যাগের পর রাষ্ট্রপতি বিএনপি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে পদ ছেড়েছেন কিনা সে আলোচনাটা বড় হয়ে উঠেছে। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর মোহাম্মদ শাহাবুদ্দিন জানতেন তাকে খুব দ্রুত সরে যেতে হবে। সে কারণে তিনি প্রায় 2 সপ্তাহ আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কারণ রাষ্ট্রপতি নিজ থেকে না সরলে সরকার অভিশংসনের পথে হাঁটতে পারত, যেটি হতো সাবেক রাষ্ট্রপতির জন্য চরম অবমাননাকর। তাহলে কি আদৌ কোনো সমঝোতা হয়েছে, নাকি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি? ওই সূত্রগুলো বলছে সমঝোতা হয়েছে, তবে সেটি এক পক্ষে নয় বরং 2 পক্ষ থেকে 3টি শর্ত মেনে চলার ভিত্তিতে সমঝোতা হয়েছে। মানে সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমন শর্ত আছে, তেমনি বিনিময়ে সরকারের পক্ষ থেকেও শর্ত আছে এই সমঝোতায়। আর এই সমঝোতার শর্তগুলো নিরীক্ষেই সরকারের শীর্ষ মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ আর তার বিরুদ্ধে মামলা বিচার নিয়ে কথা বলা হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর 26শে জুলাই দুপুরে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 2টা 25 সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যখন বঙ্গভবন ছাড়ছিলেন, তখনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং তৎকালীন সময় নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধগুলোতে তার মৌন সম্মতি থাকায় এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী হিসেবে কাজ করায় এই অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার আগে পদত্যাগের পর থেকে তার বিরোধী পক্ষগুলো থেকে তাকে গ্রেফতার ও বিচার দাবি করে আসছে। যদিও বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তি দেওয়া হয়েছে দায়িত্বকালীন সময় এবং কাজের জন্য। 51 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। আবার 51 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেফতার বা কারাগারে পাঠাতে কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সরকার শীর্ষ মহল থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংবিধানের এই বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধী পক্ষের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করেছেন এবং সরকার তাকে সেফ এক্সিট দিতে চায়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি দল বিএনপি শাহাবুদ্দিনের এই একটি শর্ত মেনে নিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের 51 অনুচ্ছেদ যে সুরক্ষা দিয়েছে সেটি তিনি পাবেন নিশ্চিতভাবেই।
সাবেক রাষ্ট্রপতি এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্রে জানা গেছে শর্ত এক পক্ষ থেকে নয় বরং দুই পক্ষ থেকেই দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে শর্ত ছিল কোনো ধরনের আইনি ঝামেলায় না জড়ানো এবং চিকিৎসার জন্য সপরিবারে দ্রুত বিদেশ যেতে দেওয়া। আর সরকারের পক্ষ থেকে শর্ত ছিল পদত্যাগের পর মুখ বন্ধ রাখা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। যেসব কর্মকাণ্ড নিয়ে মুখ খুললে বর্তমান সরকারও সাংবিধানিক এবং আইনি ঝামেলায় পড়তে পারে এবং এমন বিষয়ে সাংবাদিক সহ অন্য কোনো পক্ষকে কিছু না বলা। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি যদি সরকারের শীর্ষ মহলের দেওয়া শর্ত রাখেন তাহলে সরকারও তার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগে এবং দায়িত্ব ছাড়ার পরের সময় কোনো কিছু নিয়ে আইনি জটিলতায় জড়াবে না। ইতিমধ্যে সরকারের শীর্ষ মহলের বক্তব্য এমন ইঙ্গিত মিলছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো কিছু নেই। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের যে দাবি তুলেছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দাবি তোলার অধিকার যে কারো আছে, কিন্তু সরকারের এই দাবি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। এমনকি লন্ডন সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের একটি পত্রিকায় এমন খবরকে একেবারেই উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেছেন, আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় কারোর সাথে কথা বলার জন্য কি লন্ডন যেতে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন এটা তার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে ঢাকা থেকেও বলা যায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ, যেমনটা বিভিন্ন গণমাধ্যমকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিও বলেছেন। সরকারি দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার সাবেক রাষ্ট্রপতিকে অনাবশ্যক কোনো ঝামেলায় না জড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগ আওয়ামী লীগ আমলে হলেও অন্তর্বর্তী এবং বিএনপি সরকার আমলে তিনি সাংবিধানিক উপায়ে কাজ করেছেন এবং বিএনপি সরকারের প্রতি তার সমর্থন ছিল। সরকার একটি সূত্র বলছে, সমঝোতার অংশ হিসেবে শুধু রাষ্ট্রপতি পদে থাকার সময় নয়, তার আগে পরের ঘটনায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকার কোনো অবস্থানে যেতে চায় না, যদি মৌখিক সমঝোতার শর্ত সাবেক রাষ্ট্রপতি ভঙ্গ না করেন। সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কথাতেও। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো অনুসন্ধান চালাবেন না, তবে তার বিরুদ্ধে নতুন করে কোনো তদন্ত না হলেও পুরনো কোনো ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কথা বলেছেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের তিনি বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই, যার অর্থ হলো রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তিনি দুদকের দায়িত্বে থাকা অবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না সরকার। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2017 সালে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিবেদনে এস আলম গ্রুপের ব্যাংকটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মিত ঋণ অনুমোদনের অভিযোগ তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী বুধবার শুনানির কথা রয়েছে। শুধু আইনি ঝামেলা থেকে রক্ষাই নয়, সরকার সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধাগুলো নিশ্চিত করতে চায় যদি সরকারের শর্ত তিনি মানেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না। এছাড়া পদ ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রপতিকে সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেগুলো সরকার দেবে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ দুটি সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতির চিকিৎসার জন্য সপরিবারে বিদেশে যেতে চান। সম্মিলিত সামরিক হাসপাতালে এরই মধ্যে তার শারীরিক চেক আপ করা হয়েছে।
জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি। পদত্যাগপত্রে তিনি বেশ কয়েকটি জটিল রোগের কথা বলেছেন। সরকারের সূত্রগুলো বলছে সরকার রাষ্ট্রপতিকে বিদেশ যেতে দিতে রাজি, তবে সেক্ষেত্রে শর্ত আছে। শর্তটি হলো তিনি দেশে ও বিদেশে বর্তমান সরকারের জন্য বিব্রত হয় এমন কোনো কথা বলতে পারবেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকে থাকার সময় থেকেই তার সাথে সাংবাদিকদের ভালো সম্পর্ক, এই তথ্য সরকারের জানা আছে। সে কারণে এই শর্তটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলের এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যেটি দিলে বর্তমান সরকারও সাংবিধানিক ও আইনগত জটিলতায় পড়তে পারে। বিদেশ পাড়ি দিয়ে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার শর্ত ভঙ্গ করেন তাহলে কি হবে, এমন প্রশ্ন করা হয়েছিল সরকার একজন শীর্ষ ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন ইতিমধ্যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের আছে সেগুলো তখন চাঙ্গা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্য এমন ইঙ্গিত পাওয়া যায়। তিনি 26শে জুলাই বলেছেন সাবেক রাষ্ট্রপতি নিয়ে সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। সরকার ওই সূত্রটি বলছে সরকার নিজের হাতে লাগাম ধরে রাখবে, সেটি হলো সাবেক রাষ্ট্রপতির পরিবারের সব সদস্য একসাথে বিদেশ যেতে পারবেন না। সাবেক রাষ্ট্রপতি যদি সরকার দেওয়া শর্ত ভঙ্গ করেন তাহলে সরকার চাইলে নানা উপায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। একটি সূত্র বলছে আগামী মাসের শুরুর দিকে বা মাঝামাঝি সময় মোহাম্মদ শাহাবুদ্দিন স্ত্রীকে নিয়ে বিদেশে যেতে পারেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্রুত দেশের বাইরে চলে যাওয়াকে নিরাপদ মনে করছে সরকারও। আওয়ামী লীগ আমলে নির্বাচিত সাবেক এই রাষ্ট্রপতিকে নিয়ে সরকারও ঝামেলা মুক্ত থাকতে চায় বলে বিদেশে পাঠিয়ে দিতে চায় সরকার। তবে সেক্ষেত্রে সুতো ছেড়ে দিলেও নাটাইয়ের লাগাম সরকার নিজের হাতে রেখে তবে বিদেশ যাওয়ার অনুমতি দিবে, এমন মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আপনারা এতক্ষণে এই খবরটা জেনে গেছেন যে নরেন্দ্র মোদী সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন তার পদ থেকে। এই পদত্যাগ তিনি করেছেন তার পদ থেকে, এটা ছিল যে ককরোচ জনতা পার্টি যাদের আন্দোলন এই কয়েকদিন ধরে চলছে, সেই ককরোচ জনতা পার্টির বড় দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আজ সকাল পর্যন্ত, সকাল কেন বলি, তারপরেও যে এই দাবি মেনে নেবে সরকার এমন কোনো কথা কিন্তু শোনা যায়নি। তাহলে বেলা 2টো নাগাদ হঠাৎ এই দাবি মেনে নিল সরকার। সরকার বলবো না, এখানে ধর্মেন্দ্র প্রধানকে তো আর পদচ্যুত করা হয়নি, তিনি পদত্যাগ করেছেন। তো এই পদত্যাগটা যদি কয়েকদিন আগে যদি তিনি করতেন তাহলে তো এই সমস্যাগুলো হতো কি হতো না। দেখুন, এই ইফস অ্যান্ড বাটস, যদি কয়েকদিন আগে কেন পদত্যাগ করলেন না, কেন এতটা গোলমাল হওয়ার পরে তিনি পদত্যাগ করলেন, এসব প্রশ্নগুলো অর্থহীন। কেন অর্থহীন? এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমেরিকার যে কাজ করতে গিয়েছিল, সেখানকার যে শাসনতন্ত্র পাল্টাবার চেষ্টা, তাদেরকে পরমাণু শক্তিধর করবেন না তার চেষ্টা, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা, এই কোনোটাই তো শেষ পর্যন্ত আজকে 120 দিনের মতো হয়ে গেল। সেই ফেব্রুয়ারির 28 তারিখে লড়াই শুরু হয়েছিল, তারপর এতদিন লড়াই চললো, তারপরেও তো এখনো ইরানকে শেষ করা যায়নি এবং সারা পৃথিবীতে গোলমাল হচ্ছে। এখন আমেরিকা এবং ইরান দুজনেই কাছাকাছি বসবার চেষ্টা করছে যুদ্ধবিরতির জন্য। তাহলে আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে এই যুদ্ধ
বিরতি যদি হবে তাহলে এতদিন ধরে এত বোমা কেন পড়লো, এত অসুবিধে কেন হলো, সারা পৃথিবী কেন ধ্বংসের মুখে এসে দাঁড়াচ্ছিল অর্থনৈতিকভাবে, এই প্রশ্নগুলো করাই যায়, তাই না? কিংবা আপনারা ওটাও ছেড়ে দিয়ে দিন, এই প্রশ্নও করা যায় কৃষক আন্দোলনের কথা। ভাবুন যে কৃষক আন্দোলনে এত হইচই হলো, এত গোলমাল হলো, রেড ফোটে এসে ঝামেলা করলো কৃষকরা, তারপরে সরকার করলো কি আইন পর্যন্ত পাশ করলো সেইটা নিয়ে, কিন্তু তারপরে আইন পাশ করার পরেও সরকার পিছিয়ে গেল, সরকার সেই আইন লাগু করলো না, আইন পাশ করেও আইনকে ব্যবহার না করলো না। তাহলে কেউ প্রশ্ন করতেই পারেন কেন এটা করলো সরকার? সরকার যদি আইন না করবার কথা যদি না বলতো তাহলে তো এই ঝামেলাগুলো হতো না। চেষ্টা করেছে সরকার তাদের মতো করে একটা জিনিসকে তৈরি করা, যেমন আমেরিকা চেষ্টা করেছিল তাদের মতো করে ইরানে শাসন ব্যবস্থা চালু করবেন, পারেনি। কিন্তু তার মানে সব চেষ্টা যে পুরোপুরি সফল হয় এমন তো নয়। আজকে ব্যর্থ হয়েছে, দুদিন পরে সেটা ব্যর্থ নাও হতে পারে। সুতরাং যারা প্রশ্ন করছে যে এত ঝামেলা করার পরে এত মৃত্যু হয়নি কিন্তু আহত হয়েছে তো অনেকেই, অনেক পুলিশ আহত হয়েছে, এত কিছুর পরেও যদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যদি তিনি করতেন, আগেই করতেন, তাহলে তো এত ঝামেলা হতো না। কিন্তু এই প্রশ্নগুলো এখানে ওঠে না। তার কারণ আপাতত একটা সিদ্ধান্তে আসা হয়েছে, মানে এই নয় যে এই সিদ্ধান্ত আগে নেওয়াটা ঠিক হতো, এই কথাটা কোনো কারণ নয়, কোনো গ্রহণযোগ্য কারণ হতে পারে না। দেখুন, নেপোলিয়ন বোনাপার্টের নামে একটা কথা চালু আছে। কথাটা হলো বড় যুদ্ধ জিততে গেলে ছোটখাটো লড়াই অনেক সময় হারতে হয়। সেই কমিউনিস্টদের লেনিনের বিখ্যাত কথা আছে না, যে ওয়ান স্টেপ ফার্দার আর টু স্টেপ ব্যাক, আগে এক কদম এগোতে গেলে অনেক সময় দু কদম পিছিয়ে আসতে হয়, এগুলো যুদ্ধের ট্যাকটিক্স। তো সুতরাং নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনের সময় এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিলেন, আইন পাশ করেও আইন কার্যকর করেনি, হার মেনে প্রত্যাহার করেছিলেন কৃষি আইন। আবার আজ সোনাম ওয়াজুকের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার পরও ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো। এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এর পেছনে অনেকেই বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবতজি সরসঙ্ঘ চালক, তিনি ছাত্রদের সঙ্গে সংযত ব্যবহার করতে বলেছিলেন, আজকেই সকালে বলেছিলেন, এবং তারপরে সরকার থেকে আলোচনাও চলছিল সিজেপি ককরোচ জনতা পার্টির সঙ্গে, তাদের মুখপাত্র সৌরভ দাস তিনি আলোচনায় ছিলেন। তো এটা মোহন ভাগবত যে তাদের ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছবার কথা বলেছিলেন, তার একটা বাস্তব যুক্তি আছে, সেটা ঠিকই। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদম শেষ মুহূর্তে, তিনি গতকাল থেকেই তিনি কিন্তু বিষয়টাকে অ্যামিকেবল একটা সমঝোতার মধ্যে দিয়ে শেষ করবার চেষ্টা করেছেন। তিনি সবসময় মানুষকে উদ্দেশ্য করে বললেন ভাইও অ্যান্ড বহিনো। তিনি দেখবেন যে নিজে তার মোবাইলে কিংবা তার মতো করে তিনি ভিডিও তৈরি করেছেন, একটি আহ্বান বার্তা তৈরি করেছেন, সেই বার্তায় তিনি বলেছেন ফ্রেন্ডস। তিনি ওই ভাইও বহিনো এইসব কথা ভাষণ দেওয়ার মতো জায়গা তিনি মানসিকতা সেখানে প্রকাশ করেননি। তিনি বন্ধু হিসেবে যারা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে তিনি তার বক্তব্য রেখেছেন, এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছেন, আরো এগিয়ে কনফ্রন্টেশন নয়, সেটা সমঝোতার মধ্য দিয়ে চলা। এবং তার জন্যই সোনাম ওয়াংচুককেও
তিনি কিন্তু বোঝাতে পেরেছেন দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তারা গিয়ে সোনম ওয়াংচুককে বসিয়ে তার কাছ থেকে কিন্তু নিয়েছেন যে তার অনশন ভেঙেছেন, তার সাথে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার মধ্যে খেয়াল করবেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তিনি চাননি, সোনম ওয়াংচুক চাননি, তিনি সেই ব্যাপারটাই তিনি চাননি। কিন্তু আজকে সোনম ওয়াংচুককে দেখা গেল, সোনম ওয়াংচুক তিনি কিন্তু আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সোনম ওয়াংচুককে কংগ্রেস বলেছেন দালাল, বেঈমান। এমনকি যে ককরোচ জনতা পার্টি, তারা সোনম ওয়াংচুক কিন্তু এখন আর এই মুহূর্তে আন্দোলনের সাথে তিনি যুক্ত আর নন। সোনম ওয়াংচুকের যিনি স্ত্রী, তিনি বলেছেন রাহুল গান্ধীকে নৌটঙ্কিওয়ালা। এবং রাহুল গান্ধীকে দেখুন, আম আদমি পার্টি, রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বাড়ির ওখানে গিয়ে অবস্থান করছিল, তার উত্তরে তার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে কংগ্রেস ওখানে গিয়েছে বিজেপির দালাল হিসেবে। আবার কংগ্রেস আম আদমি পার্টিকে বলছে বিজেপির দালাল। অর্থাৎ সমস্ত আন্দোলনের মধ্যে যারা আছে তারা সবাই যে যার এজেন্ডা নিয়ে তারা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। এবং অভিজিৎ দীপকে তিনি তাকে ব্যবহার করতে চেষ্টা করছে। আজকে দেখুন, যখন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগপত্র দাখিল করলেন, সেই পদত্যাগপত্র দাখিল করার পর অভিজিৎ দীপকে যিনি এই ককরোচ জনতা পার্টির প্রধান, তিনি বলেছেন পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন কথাটা, অর্থাৎ গোলপোস্ট কিন্তু পাল্টে গেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা আর এখন গোলপোস্ট নেই, কারণ সেটা তো পাওনা হয়ে গেছে। তা পাওয়া হওয়ার সাথে সাথে গোলপোস্টটা আবার চেঞ্জ করে দিয়েছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন, গতকাল রাত্রে ওই এনটিএ ন্যাশনাল যে টেস্ট যে সংস্থা, তার 48 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে হিরাসতে নেওয়া হয়েছে। আবার আজকে সেইগুলো বিষয়গুলো নিয়ে, অর্থাৎ সরকার কিন্তু চেষ্টা করছেন যাতে একটা মুখকে বলি না দিয়ে সমস্যাটাকে সমাপ্ত করা যায়। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান তো একটা মুখ, তাকে যদি হটিয়ে দেয়া হয় পদ থেকে, তাতে তো সমস্যা চলে যায় না। কিন্তু সরকারের এই যে মানসিকতা, যারা রাজনীতি করতে চাইছে তারা এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা ওইটা মানছে না। আজকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে এখানে কেন নরেন্দ্র মোদীকে পুলিশের এই কাজের জন্য নরেন্দ্র মোদীর ক্ষমা চাইতে হবে। নরেন্দ্র মোদীকে আপনি কি বলেন এগুলো? অর্থাৎ আজকে যারা এই আন্দোলনকে ব্যবহার করছিল নিজেদের রাজনৈতিক স্বার্থে, তাদের চেহারাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, উন্মুক্ত হচ্ছে। এইবার প্রশ্ন, এরপরে আজকে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি কৌশলগত পথে, তিনি যেমন কৃষি আইন প্রত্যাহার করেছিলেন, তেমনি ভাবে বৃহত্তর স্বার্থে সাময়িক নমনীয়তা তিনি দেখালেন। সরকার বুঝেছে যে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার গলদ, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার্থীদের ক্ষোভকে দীর্ঘায়িত হতে দিলে তা সরকারের ভিত্তিকে আরো বেশি নাড়িয়ে দিতে পারে। তাই মন্ত্রীর পদত্যাগের মতো বড় পদক্ষেপ নিয়ে তিনি একটি প্রতীকী বলিদান দিয়ে জনরোষের তীব্রতা কমানোর চেষ্টা করলেন। এর সঙ্গে আরএসএস এর যে বার্তা, গত রাত্রে নরেন্দ্র মোদী ফ্রেন্ডস বলে যে সম্বোধন করেছেন, তার মধ্য দিয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা কি ছিল? সরকারের ভাবমূর্তি রক্ষা করতে এবং যুব সমাজকে শান্ত করতে সংঘ যেমন, আরএসএস যেমন হস্তক্ষেপ করেছে শেষ মুহূর্তে এসে,
তার আগে নরেন্দ্র মোদীও কিন্তু এই একই লাইনে ভাবছিলেন। আর আন্দোলন দীর্ঘায়িত না করার যে বাধ্যবাধকতা, এই বাধ্যকতায় কিন্তু সোনম ওয়াংচুকের সাথে সমঝোতার কৌশলটা সেখানটায়। সোনম ওয়াংচুক নিজে স্পষ্ট করেছেন যে তার কাছে মন্ত্রীর পদত্যাগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করা, যার জন্য ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তার সমঝোতার চুক্তির মধ্যে ছিল না, যার ভিত্তিতে তিনি অনশন তুলে নিয়েছেন। তিনি কি চেয়েছিলেন যে পুলিশের এফআইআর এবং আইনি জাতাকলে পড়ে তরুণ প্রজন্মের জীবন যেন নষ্ট না হয়, সেটা ছিল সোনম ওয়াংচুকের কথা। সেই একই কথা বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আবার গতকাল রাত থেকে সেই একই বার্তাই দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের ভূমিকা, এই যে গোলপোস্ট চেঞ্জ করে অভিজিৎ দেবকে কংগ্রেস এবং অন্যান্যরা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, প্রশাসনিক পুলিশ তাদের পক্ষে ক্ষমা চাইলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় মনোবল ভেঙে পড়বে। সরকার সেটা কখনোই মেনে নেবে না। পুলিশকে দিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা এইখানে ওঠে যে আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়াগুলো তো পালন হয়ে গেল, সবকিছু মেনে নিয়েছে, সরকার সবকিছু মেনে নিয়েছে, তাহলে কেন হঠাৎ তারা গোলপোস্ট চেঞ্জ করে ওই জায়গাতে গেল? তার কারণটাই হচ্ছে এই যে আন্দোলন ককরোচ জনতা পার্টির, এটা কিন্তু ওই ছাত্রদের জন্য নয়, ছাত্রদের ওটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা হয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা। যারা এই আন্দোলনটা যারা তৈরি করেছে, যাদের মস্তিষ্ক প্রসূত, তারা চেয়েছে একটা গোলমাল করে ভারতবর্ষে ওই যে জেনজি আন্দোলনের নামে যেমন ভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল যা হয়েছে সেই জায়গায় যাওয়া। ভারতে সেটার সম্ভাবনা নেই, কিন্তু ভারতে এই সম্ভাবনা অবশ্যই আছে যে এর মধ্য দিয়ে একটা ভারতের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। এই রাজনৈতিক অস্থিরতা যাতে না হয় তার জন্য একটা বড় যুদ্ধ জেতার জন্য এই বাদল অধিবেশনে সরকারের কাছে বেশ কিছু বিল আছে। সেই বিলগুলো যাতে পাস না করা যায়, ভণ্ডুল করা যায়, দেশ জুড়ে অশান্তি তৈরি করা যায়, সেই চেষ্টা করেছে বিরোধীরা এবং ডিপ স্টেট আমেরিকায়। বিদেশে বসে যারা এইসব আন্দোলনের ষড়যন্ত্র যারা তৈরি করে তারা। দেখুন কেন একটা বড় আইন আপনি দেখেছেন, বড় একটা জিনিস এখানে আমি আজকে পরে পারলে আর একটা ভিডিও আমি করব, সেখানটাতে বলবো যে আপনারা কখনো দেখেছেন যে আমাদের এর আগে কৃষক আন্দোলন হলো, অন্যান্য আন্দোলন হলো, কোন জায়গাতে খ্রিস্টান মিশনারিরা, বিশপরা, তারা তাদের জব্বা পরে, পোশাক পরে আন্দোলনের রাস্তায় দাঁড়িয়েছে? এখানে করেছে সেইটা। কারণটা কি? কারণ FCRA যেটা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, বিদেশ থেকে টাকা পেয়ে এনজিওরা এই দেশে নানা রকম ভাবে সমস্যা তৈরি করে, সমাজ সেবার নামে ধর্মান্তরণ করে, এই সবগুলো বন্ধ করবার জন্য সরকার একটা বড় ব্যবস্থা নিচ্ছে। এই অধিবেশনেই সেই সম্পর্কে সম্ভবত সোমবারে সেই সম্পর্কিত বিল পেশ করা হবে। আইনে এসে গেলে এই FCRA নিয়ে, এই টাকা নিয়ে, বিদেশের টাকা নিয়ে দেশের মধ্যে এই সমস্ত গন্ডগোল তৈরি করা, এগুলো করতে পারবে না। এদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিতে পারবে, সেই আইনটা আসছে। এই আইন যাতে না আসতে পারে তার জন্যই এই সমস্যাটা বাঁচিয়ে রেখে দেশ জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার প্ল্যান ছিল। আপাতত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে সরকার সমস্ত দাবিগুলো মেনে নিয়েছে, মেনে নিয়ে একটা বার্তা দিয়েছে এরপরেও যদি এই আন্দোলন চালিয়ে যায়, যেটা চালিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু
কারণ মূল যে সরকার, ওই যে নিজেকে বললাম না যে নেপোলিয়ন বোনাপার্টের নামে যে চলে যে কথাটা, বড় যুদ্ধ জিততে গেলে অনেকগুলো ছোট ছোট লড়াই হারতে হয়, এখানেও সেই রকম ছোট লড়াই হেরেছে। এটা কৌশলগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদীর সরকার এই যে ধর্মেন্দ্র প্রধানকে ব্যাপারে পিছু হাঁটলেন, এই পিছু হাঁটাটা কিন্তু সেই লড়াইয়েরই একটা কৌশল। আগে আরো বড় লড়াই আছে। সেই লড়াই জেতার জন্যে দেশ জুড়ে জনতা, যে যুবকদের মধ্যে যে একটা উন্মাদনা ছড়াবার চেষ্টা করা হচ্ছে, সবাই তো বোঝেন না, তারা আবেগে ভাসে। যারা আবেগে ভাসেন তাদের কাছেও একটা বার্তা সরকার দিল, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা সাধারণ যে ছাত্রছাত্রী যুবশ্রেণী, আমরা তাদের বিরুদ্ধে নেই। এই যে নমনীয়তা, এই নমনীয়তাটা দেখুন যে আমাদের এই উপমহাদেশে আর যে রাষ্ট্রগুলোতে হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা যদি শেষ মুহূর্তে নমনীয়তা দেখাতেন, আপনাদের মনে আছে যখন তিনি চীন সেরে ভ্রমণ করে তিনি ফিরে আসবার পর ওই জুলাইতে তিনি যখন একটি সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্ন ছিল যে কেন ৭১-এর শহীদদের পরিবাররা তারা কেন পাবে না চাকরির সুযোগ, তারা কেন পাবে চাকরির সুযোগ, তাদেরকে কেন স্পেশাল বেনিফিট দেওয়া হবে। শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন তারা সুযোগ পাবে না তো রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে। এবং এই কথাটা আগুনে ঘি পড়েছে, বারুদের স্তূপে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো এইটা যুক্ত হয়েছিল। যদি নমনীয়তা, আপনি দেখবেন খেয়াল করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভাষণ দেন, বড় লম্বা চওড়া কথা বলেন, অনেক লম্বা ভাষণ দেন, কিন্তু কখনোই তিনি বেফাঁস কথা বলেন না। তো বেফাঁস কথা বলে আগুনে ওই বারুদের স্তূপে স্ফুলিঙ্গ দেওয়াটা এটা করেননি। আবার বলছি, এটা নরেন্দ্র মোদী সরকারের পরাজয় নয়, এটা কৌশলগত নমনীয়তা। আজকের মতো, এখনকার মতো এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো আমার এই বিশ্লেষণ সেটা বলবেন এবং কমেন্ট করবেন। আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে, সেটা করবেন। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।